সাফা দাঁড়িয়ে মুখ ভেঙচি কাটে। অভি আর ঝুমা কাঁদো কাঁদো হয়ে বলে, সরি বনু, আর এমন হবে না। আসলে আমাদের মাঝে রিলেশনশিপ ছিল না এতদিন। আজই হলো। এই 5 বছর আমরা একে অপরকে পছন্দ করতাম, তাই তোমাকেও বলিনি। তাই সরি। যাও, এবারে মতো মাফ করলাম, তবে শর্ত আছে। যা বলবে তাই করব। আইসক্রিম খাওয়াতে হবে। রাজি? বলো। অভি চেঁচিয়ে বলে। অবশ্যই। নিভৃর কাজে মন বসছে না। হসপিটাল থেকে মডেলিংয়ের কাজে এসেছে একটা জায়গায়, কিন্তু শুটিংয়ে মন দিতে পারছে না। কেমন যেন হাসপাস অবস্থা তার। নিভৃর মুখে বিরক্তি দেখে আরিফ এগিয়ে এসে বলে, স্যার অসুস্থ নাকি? না, তেমন কিছু না, তবে কিছুদিন ভালো ঘুম হচ্ছে না। এর কারণ বলতে পারবে? আরিফ যেন ভূত দেখেছে, চোখ বড় বড় করে বলে, স্যার ডাক্তার তো আপনি, আমি না। তাহলে আমি কিভাবে জানবো? নিভ্র বিরক্তি মুখে আরিফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শুটিং বন্ধ করতে বলে। ভালো লাগছে না তার এখন। সাফা আইসক্রিম হাতে হেঁটে হেঁটে আসছে। আইসক্রিম খাওয়ায় তার 100% মনোযোগ। গেটের বাইরে এসে একবার রিস্কা খুঁজে, কিন্তু পাচ্ছে না, তাই আবার আইসক্রিম খাওয়ায় মনোযোগ দেয়। খেতে খেতেই সামনে এগিয়ে যায়। রাস্তা ক্রস করতে চায় সে, কিন্তু তার আগে একটা গাড়ির সামনে থেকে এগিয়ে আসে। গাড়ির হর্ন বাজাতেই সাফা সামনে তাকায়, ভয়ে চোখ বুজে নেয়। হঠাৎ কেউ ঠাস করে হাতে টান দেয়। টান খেয়ে সাফা শক্ত কিছুতে পড়ে। সাফা চোখ খুলে দেখে নিভ্রর বুকে সে লেপ্টে আছে। নিভ্র রেগে সাফাকে ঝাঁকিয়ে বলে, চোখ কি আকাশে রেখে হাঁটো নাকি? আমি ঠিক সময় না আসলে কি হতো জানো? সাফা হা করে নিভ্রের রাগী মুখ দেখছে। ভালো লাগছে তার এটা। রাগলেও কিউট লাগে লোকটাকে। নাকটা কেমন লাল হয়ে যায়, একদম অগির নাকের মতো। এখন সাফা নিভ্রের লাল নাকটা টেনে দিতে ইচ্ছে করছে। সাফা নিভ্রের নাকের দিকে তাকিয়ে হেসে দেয়। নিজের এমন আজে বাজে চিন্তায় তার নিজেরই হাসি পাচ্ছে। সাফার হাসি দেখে নিভ্র আরও রেগে যায়। রেগে কঠোর গলায় বলে, পাগল হয়ে গেলে নাকি? আমি তোকে সিরিয়াস কথা বলছি সাফা। কাকে কি বলছি? একটা ডাফার মেয়ে। নিভ্র রেগে সাফার হাত ছেড়ে দেয়। সাফা বিরক্ত হয়। সাফা তারও লাগে। কি সুন্দর রেগেও আলতো হাত ধরে রেখেছিল তাকে। সে তো জানে নায়করা রেগে গেলে ভয়ঙ্কর প্রাণীর মতো বিহেভ করে, কিন্তু নিভ্র কত সুন্দর করে নিজের কোমল হাতে ধরেছে তাকে। ইস, এত নরম হাত হয় নাকি কারো? সাফার মুখের উপর নিভ্র তুড়ি বাজালো। সাফার হুঁশ ফিরে দাঁত কেলিয়ে সাফা বলে, আইসক্রিম খাবেন? সাফার আকস্মিক এমন প্রশ্নে নিভ্র হতবাক। একবার আইসক্রিমের দিকে, একবার সাফার দিকে তাকায় সে। সাফা ইশারা করে আইসক্রিম দেখায়। নিভ্র এক চোখ ছোট করে, তারপর নিজেকে সামলে বলে, তোমার মুখের আইসক্রিম আমি খাবো? আর ইউ ম্যাড? সাফা কপাল কুঁচকালো, নাক ফুলিয়ে বলল, আমি কি আমারটা খেতে বলেছি নাকি? হ্যাঁ, আপনাকে কিনে খেতে বলেছি। এমনিতেও না আমি আইসক্রিমের সাথে কোনো কম্প্রোমাইজ করি না। হ্যাঁ, আপনাকে দেয়া তো অনেক দূরের কথা, বুঝলেন? নিভ্রর সাফার কথা শুনে রাগ উঠে। মেয়েটা তাকে এভাবে বলতে পারলো? নিভ্র সাফাকে বলল, এই আইসক্রিমের জন্য তুমি আজকে গাড়ি নিচে পড়তে, ইডিয়েট একটা। পড়লে পড়তাম, তবুও আইসক্রিম শহীদ বলা হতো না, বুঝলেন? নিভ্র অবাক হয়ে ভাবে, এই মেয়ে কি কি বলে আল্লাহ মালুম। তবু আইসক্রিমটা দেখেই নিভ্র রাগ উঠে, তাই সাফার হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। সাফা মাত্র আইসক্রিমটা আবার মুখে নিতে নিয়েছিল, মুখে যাওয়ার আগে এই অবস্থা। সাফার তো কান্না কান্না ভাব। আইসক্রিমটা কিভাবে শহীদ হয়ে পিচ ঢালা রাস্তায় শুয়ে আছে। সাফা রেগে নিভ্রর দিকে তাকায়, চেঁচিয়ে বলে, আপনি এতটা নিষ্ঠুর কি করে হতে পারেন? কি করে? দেখে নিন, আপনার প্রিয় জিনিসও না এভাবে শহীদ হয়ে শুয়ে পড়ে থাকবে কোনো একদিন, তখন বুঝবেন শয়তান লোক একটা। নিভ্রর মাথায় হাত। তাকে শয়তান বলেও কেউ আখ্যা দিতে পারে, এটা সে স্বপ্নেও ভাবেনি। জীবনটাই তার কাছে এখন তেজপাতা মনে হচ্ছে, যে তেজপাতা সাফা ছিঁড়ে ছিঁড়ে নিজের রান্নায় ব্যবহার করছে। হুট করেই মনে পড়ে তার মুখে মাস্ক নেই। নিভ্র দ্রুত চারিদিকে তাকায়, এখনও কেউ দেখছে না তাদের। তবে সাফা আইসক্রিম শহীদ জননীর দুঃখে যে কোনো সময় দেখার সম্ভাবনা আছে।
নিভ্র একটু গাড়ির দিকে ঝুঁকে দাঁড়ায়। আরিফ আহাম্মকের মতো সব দেখছে আর ভূত দেখার মতো চমকাচ্ছে, সাথে ড্যাব ড্যাব করে সাফাকে দেখছে। মেয়েটার দুঃখে তারও দুঃখ লাগছে। আহারে বেচারির আইসক্রিম। সাফা মুখ ফুলিয়ে অন্যদিকে তাকায়। রাগে দুঃখে তার কান্না আসছে। আইসক্রিমের শোকে তার চোখ দিয়ে যে কোনো সময় কান্নারা হানা দিয়ে আসতে পারে। আইসক্রিম শহীদ হয়েছে, তাই বুঝি একটুও কাঁদবে না? অবশ্যই কান্না করার প্রয়োজন আছে, শহীদ তো শহীদই হয়। তাই সাফারও উচিত হাউমাউ করে কেঁদে কেটে রাস্তার আম জনতাকে একসাথে করে নিভ্রের মাথা ইট দিয়ে ফাটিয়ে দেওয়া। সাফা দুঃখী দুঃখী ভঙ্গিতে আরিফের দিকে তাকায়। বেচারারও দুঃখ লাগছে। সে আইসক্রিমের দিকে তাকিয়ে আছে, মাঝে মাঝে নিভ্রর দিকে তাকাচ্ছে। সাফা হতাশ কণ্ঠে বলে, আরে ক্যাবলাকান্ত, আপনি এখানে কেন? আরিফ রেগে তাকায় সাফার দিকে। এত হ্যান্ডসাম একটা ছেলেকে এই মেয়ে ক্যাবলাকান্ত কিভাবে বলতে পারে? হাও। আরিফ রেগে কিছু বলতে যাবে, তার আগে নিভ্র এগিয়ে আসে, বলে, সাফা গাড়িতে উঠে বসো। না, বসবো না। আপনার মতো লোকের সাথে আমি যাব না। আমার আইসক্রিম কেন ফেলেছেন? হ্যাঁ, আচ্ছা আবার কিনে দেবো, এবার চলো। সাফা খুশিতে গদগদ হয়। নিভ্র দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ায় সে, চিৎকার করে বলে ওঠে, সত্যি? আর আরিফ গাইডস নিয়ে এখানে থেকে যাও, আমি বাসায় যাব। সাফা নিভ্রর গাড়িতে উঠে বসে। নিভ্র ভাবতে পারছে না একটা মেয়ে আইসক্রিমের জন্য এত পাগল হতে পারে। অবাক লাগছে তার কাছে বিষয়টা। আরিফ হাঁ করে তাকিয়ে আছে। তার মাথায় ঢুকছে না নিভ্ররিল এই মেয়ের জন্য এতটা চিন্তিত কিভাবে। আরিফের মনে হচ্ছে তার নিভ্রকে নিভাতে কেউ সত্যি চলে এসেছে। আরিফ হাসে, গার্ডসদের গাড়িতে উঠে বসে। জানালা দিয়ে একবার নিভ্রকে দেখে। সাফাকে সামলাতে বেচারার অবস্থা খারাপ। নিভ্র ড্রাইভিং সিটে বসে পড়ে। পিছন থেকে একটা ব্যাগ নিয়ে সাফার হাতে দেয়। সাফা ব্যাগটা দেখেই চিনতে পারে এটা তার নিজের ব্যাগ। কিন্তু জোনাকির বক্সটা কই? সাফা চারিদিকে একবার খুঁজে না পেয়ে নিভ্রর দিকে তাকায়, প্রশ্ন করে, আমার জোনাকি? এখন আমার হয়ে গেছে। নিভ্র মুচকি হাসলো। সাফা থ মেরে ভাবতে থাকে কি বোঝাতে চেয়েছে নিভ্র, আর তার জোনাকি নিয়ে নিভ্র কি করবে এটা ভেবেই পাচ্ছে না সে। সাফা নিভ্রর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ নিভ্র কালো শার্ট পরেছে, তার উপর নীল ব্লেজার। সাফা নিজের জামা একবার দেখে তো নিভ্রর জামা একবার দেখে, মিলটা দেখে নিজেই হাসে। নিভ্র চুলগুলো চোখের উপর থেকে সরিয়ে দিয়ে একবার আর চোখে সাফাকে দেখে। মেয়েটা পাগলের মতো নিজে নিজে হাসে। অদ্ভুত। নিভ্রের গালের দুপাশ মেয়েদের মতো লাল। খোঁচা দাড়িগুলোর একটু উপরে লাল আভা দেখেও সাফা হাসে। হুট করে সাফা নিভ্রের দিকে ঝুঁকে তার গাল টেনে দেয়। আকস্মিক এমন কাণ্ডে নিভ্র ভীষণ খায়। সে বড় বড় চোখ করে সাফাকে দেখছে। সাফা কিলকিল করে হেসে দিয়ে সামনে তাকিয়ে চিৎকার করে, ডাক্তার সাহেব, সামনে তাকান। নিভ্র সামনে তাকিয়ে গাড়ি কন্ট্রোল নিয়ে দীর্ঘশ্বাস নেয়। সাফা ভয়ে একটু চুপসে যায়, তাই বাইরের দিকে মুখ করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ নীরবতা থাকে। হঠাৎ সাফা চেঁচিয়ে ওঠে, গাড়ি থামান, গাড়ি থামান। নিভ্র দ্রুত বেগ করে। সাফা গাড়ি খুলতে চায়। নিভ্র তার হাত ধরে বলে, কি হয়েছে আগে বলো। মিষ্টি মিষ্টি কিউটি মেঘ খাবো। নিভ্রর এবার পাগল হওয়ার উপক্রম। এই মেয়ের জন্য এখন কি তাকে আকাশ থেকে মেঘ নিয়ে আসতে হবে নাকি? কিন্তু আকাশ ছুঁয়ে দেখবে কিভাবে? নিভ্র যেন হিতাহিত চিন্তা চেতনা কাজ করা বন্ধ করে দিয়েছে। তার নিজেকে সত্যি অসহায় লাগছে। একটু ক্লান্ত চোখে সাফার দিকে তাকায়। সাফা ঠোঁট জোড়া একসাথে করে হেসে বলে, চলুন না। আচ্ছা, আপনাকে যেতে হবে না, আমি একাই যাব। দাঁড়াও, তুমি কি পাগল সাফা? ধমক দিয়ে বলে নিভ্র। কেন? ভ্রু কুচকে গম্ভীর ভাব নিয়ে বলে সাফা। নিভ্র মনে মনে বলে, ভাবখানে এমন যেন আমি পাগল। তারপর ডান হাতে চুল ঠিক করে চোখের সানগ্লাস নামিয়ে বলে, মেঘ কি গাছে ধরে নাকি বাজারে পাওয়া যায়? এমন আজব জিনিস তোমার মাথায় আসা সম্ভব? এসব পাগলামি ছাড়ো,
আর বসে পড়ো, আমি আইসক্রিম পার্লার নিয়ে যাব, তখন মন ভরে আইসক্রিম খেয়ে নিও। আরে আপনি বুঝতে পারছেন না, আমি ওই মিষ্টি মিষ্টি মেঘের কথা বলছি। সাফা হাত দিয়ে রাস্তার পাশে ইশারা করে। নিভ্র সামনে তাকিয়ে থম মেরে যায়। একবার সাফার দিকে তাকিয়ে দু হাতে নিজের চুল টানে, তারপর একটা বোকার মতো হাসি দেয়। নিজেকে তার নিজেরই পাগল মনে হচ্ছে। নিভ্র হেসে হেসে সাফাকে বলে, ওটার নাম তুমি জানো না? ওটা মিষ্টি মেঘ না, ওটা হাওয়াই মিঠাই। এতটা বোকা তুমি? বলেই নিভ্র হাসে। সাফা গাল ফুলিয়ে নিচের দিকে তাকায়। তার চোখ থেকে কয়েক ফোঁটা পানি অনায়াসে গড়িয়ে পড়ে। নিভ্র অবাক হয়। সে নিজের মনে আওড়ায়, সে কি এমন বলেছে? তার কথায় কি সাফা রাগ করেছে? আর এভাবে সাফাকে নিয়ে হাসা ঠিক হয়নি। নিভ্র অনুশোচনার ভঙ্গিতে বলে, সরি, আমি জাস্ট মজা করেছি, আই এম সরি। সাফা নিভ্রের দিকে তাকায়, নিজের চোখের পানি মুছে বলে, আম্মু আমাকে এগুলো কিনে দেওয়ার সময় নাম জিজ্ঞেস করতাম, উনি হাওয়াই মিঠে বলতো। তখন তো খুব ছোট ছিলাম, তাই উচ্চারণ করতে পারতাম না। তাই আম্মু এটার নাম পরিবর্তন করে এই মিষ্টি মিষ্টি কিউট মেঘ নাম দিয়েছে, যদিও আমি তখন মিতি মেল বলতাম। সাফা কথাটা বলে হেসে দেয়। নিভ্র এক দৃষ্টিতে সে হাসি দেখে। সাফা আবার বলে, কিছু মানুষ আমাদের কাছে থাকলে আমরা তার গুরুত্ব বুঝি না, দূরে গেলেই আসল গুরুত্ব অনুভব হয়। মা বাবাও তেমনই, কাছে থাকলে যতটা না ভালোবাসা মনে জাগে, দূরে গেলে তার চেয়ে 1000 গুণ বেড়ে যায়। নিভ্র মুগ্ধ হয়ে সাফার কথা শুনে। মেয়েটা মাঝে মাঝে কেমন বড়দের মতো কথা বলে, আবার মাঝে মাঝে বাচ্চাদের মতো কথা বলে। নিভ্রর বুকে ব্যথা হয়, মনে হারানোর ভয় জাগে। তার নিজের মায়ের কথা খুব করে মনে পড়ছে। কত দিন বললে ভুল হবে, কত বছর কথা বলে না, জড়িয়ে ধরে না। নিভ্র হঠাৎই কেমন যেন লাগছে। মাকে হারিয়ে যদি সে তার মর্ম বুঝে, তবে কি আদৌ লাভ হবে? নিভ্রর মাথায় ঘাম জবে। সাফা নিভ্রর হাত ঝাঁকিয়ে বলে, চলুন না, আমি অনেক দিন খাই না। নিভ্র গাড়ির দরজা খুলে দিল। সাফা লাফিয়ে বেরিয়ে পড়ে। নিভ্র মুচকি হাসলো, নিজের ব্লেজার খুঁড়ে পিছনে রেখে দেয়। হাতা ভাঁজ করে নেয় কুনুই পর্যন্ত। মাথা চুলগুলি পিছনে সেট করে গোল ক্যাপ পরে নেয়, মুখে মাস্ক লাগিয়ে নেয়। নিজের পাশের দরজাটা খুলে সাফার পিছন পিছন যায়। সাফা সাদা হাওয়াই মিঠাই 2 হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগ থেকে টাকা বের করতে যাবে, তার আগেই নিভ্র দিয়ে দেয়। সাফা অবাক হয়, তবে কিছু বলে না। নিভ্র এখন পকেট ব্যাগে টাকা রাখে। কেন যেন সেদিনের পর থেকে তার মনে হয়েছে টাকা রাখা প্রয়োজন। সাফা একটা প্যাকেট এগিয়ে বলে, টাকা দিলেন, ভাগ নিবেন না? না, আমার ভাগে সব তোমায় দিলাম। কথাটা সাফার কলিজায় বাড়ি খায়। সাফা নীলাভ চোখে উপরে তুলে নিভ্রকে দেখে। নিভ্রর চোখে কেমন যেন এক প্রশান্তি কাজ করছে। কথাটা বলতে পেরে সে সত্যি নিজেকে হালকা ফিল করছে। সাফার কানে যেন কথাটাই বাজে। সাফার কানে সেই কথাটাই বাজে। হৃদয়ে দোল খায়, শরীরে এক অদ্ভুত ভালো লাগার শিহরণ বয়ে যায়। চোখে মুখে স্নিগ্ধতা ছেয়ে যায়। সাফা চোখ নামিয়ে নেয়, নিচের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিভ্র প্রশ্ন ছুড়ে দেয়, কি ভাবছো? হৃদয়ের এক পাশের কথা। নিভ্র অবাক হয়। এতটা আবেগ দিয়ে কথা বলতে সে আগে কখনো সাফাকে দেখেনি। তবে কি সাফার মনে কেউ আছে? নিভ্র চকিতে নিজের চোখ নামায়। কেমন যেন আজে বাজে ভাবনারা তাকে ঘিরে ধরেছে। সাফা নিভ্রর দিকে তাকায়, সামনে তাকে ইশারা করে। চলুন ওই দিকে যাই। বেলা 5টা ছুঁই ছুঁই, গধূলি বেলা। সূর্য নিজের গতিপথ পরিবর্তন করছে। পিচ ঢালা রাস্তাটা থেকে গরম উত্তাপ বের হচ্ছে। ভ্যাপসা গরম পড়ছে। সূর্য নিজের কড়া রোদ সরিয়ে নিতেই এই ভ্যাপসা গরমের আগমন। রাস্তার দুপাশে বড় বড় গাছ, কিছু গাছের আড়ালে সূর্যকে লুকাতে দেখা যাচ্ছে। নিভ্র হাঁটছে, তার পাশে সাফা। নিভ্রর রাস্তায় হাঁটার তেমন অভিজ্ঞতা নেই বললেই চলে, তবে সাফার তো দারুণ লাগে। সাফা মনের খুশিতে নিভ্রর এক হাত চেপে আর এক হাতে স্টিক সহ তার
কিউট মেয়ে খেতে ব্যস্ত। নিভ্রুর এক হাত সাফার কাছে আর এক হাতে সাফার আরও দুটো মেঘ নিয়ে ধরে রেখেছে। সাথে সাফার ব্যাগ। নিভ্র মনে মনে বলে, যার জন্য সব জায়গায় মানুষ রাখা হয় তার জিনিস ধরে রাখার জন্য, সে কিনা আজ রাস্তার পাশে এইসব জিনিস ধরে রেখেছে আর হাঁটছে। সবই কপাল। কথাটা ভেবেই মুচকি হাসলো নিভ্র। পৃথিবীর সবচেয়েতে স্পেশাল মানুষ, সেলিব্রিটি, বড় মাপের মানুষ সে যেই হোক না, সবাই তাকে মাথায় করে রাখলেও বা তার সব কিছু স্পেশাল হলেও তার সমাপ্তি থাকে নিজের প্রিয়জনের কাছেই। সেই দিকে মেয়েরা লাকি, বাবা প্রেসিডেন্ট হলেও মেয়ের কাছে বাবা, হাজব্যান্ড সুপার হিরো হলেও তার 10টা বডিগার্ডস থাকলেও সে নিজেই বডিগার্ডস তার ওয়াইফের। তার ব্যাগ বহন করার 10 জন কাজের লোক থাকলেও ওয়াইফেরটা সে খুশি মনেই বহন করতে পারে। এটাই মেয়েদের পাওয়ার, যা আল্লাহ স্পেশালভাবে মেয়েদেরকে দিয়েছে। নিভ্র হেঁটে চলেছে, সাথে বহন করছে সাফাকে এবং তার মালপত্রকে। নিভ্র বুঝতে পারছে না সাফা কোথায় যেতে চাচ্ছে, তবে সে বিরক্তও হচ্ছে না। নিভ্র অবাক তার এই ব্যাপারটা দেখে। সে ভাবতেও পারছে না যে নিভ্রর নারী সঙ্গ ভালো লাগতো না, পছন্দ ছিল না, গাড়িতে কিছুক্ষণ বসে থাকাও যার ভালো লাগতো না, সে কিনা একটা মেয়ের সাথে হেঁটে হেঁটে রাস্তা পার করছে। সাফা নিভ্রর দিকে একবার তাকিয়ে হাতের আঙ্গুল ছিঁড়ে নেওয়া হাওয়ায় মিঠাই দেখিয়ে ইশারা করে খাবে কিনা। নিভ্র মাথা নাড়ায় খাবে না। সাফা সামনে তাকায়, সামনে বিরাট মেলা বসেছে। সাফা যেন চাঁদ হাতে পেয়েছে। নিভ্রর হাত ঝাঁকিয়ে বলে, মেলা, চলুন মেলায় যাই। হোয়াট? সাফা রাগী চোখে তাকিয়ে বলে, এমনভাবে কেন বলছেন? মনে হয় আমি আপনার বউ নিয়ে পালাবো বলেছি? এমন করেন কেন? চলুন না। সাফার এমন কাঁদো কাঁদো মুখ দেখে নিষেধ করার ক্ষমতা নিভ্র সেই নীল শাড়ি পরা, গালের টোল নিয়ে জবা ফুল মাথায় থাকা অবস্থায় হারিয়েছে। নিভ্র চোখ ছোট করে বলে, গাড়ি নিয়ে আসি? না কেন, এইটুকুই তো পথ, হেঁটেই চলেন। আচ্ছা। সাফা খুশিতে নিভ্রর হাত খামচে ধরে। নিভ্রের তেমন কিছু হয় না, সে হাঁটা দেয়। তার আজ নিজেকে সবচাইতে বাধ্য ছেলে মনে হচ্ছে। সাফার তো মন খুশিতে নেচে উঠছে। গেটের কাছে এসে নিভ্র থম খায়। এত মানুষের গিজগিজ অবস্থা দেখে নিভ্রর ভিতরে যেতে মোটেও ইচ্ছে করছে না। সাফা নিভ্রকে টানে। নিভ্রর চেহারায় এক করুণ ভাব ফুটে ওঠে। এই ভিড়ে ঢুকলে ধাক্কাধাক্কি খেয়ে এমনিই শহীদ হয়ে যাবে। তাই নিভ্র সাফার দিকে করুণ চোখে তাকায়, কণ্ঠ নরম করে বলে, সাফা দেখো অনেক ভিড়, মেলায় তুমি কি করবে যে? অনেক কিছু করব, অনেক জিনিস কিনবো। আপনি জানেন কত কিছু পাওয়া যায় মেলায়, তার উপর ফুচকা, ঝালমুড়ি। ইস, চলুন না, আমি যাব। ভিড় হয়েছে তো কি হয়েছে, মেলায় এমনিতেও ভিড় হয়, চলুন। আচ্ছা, আমরা না হয় শপিং মলে যাই, ওখানেও সব পাওয়া যায়, এমনকি বেটার পাওয়া যায় এর থেকে। চলো, সবচেয়ে ভালো মলে যাব, ওকে? না, আমি মেলায় যাব, প্লিজ 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 ডাক্তার সাহেব। নিভ্র হাসলো। মেয়েটা এমন কেন, যা করতে ইচ্ছে হয় তাই করবে। নিভ্র নিজের হাতা আরো উঠিয়ে নেয়। সাফার ব্যাগ, কলেজ ব্যাগ, তাই নিভ্র ব্যাগটা পিঠে নিয়ে ঝুলিয়ে দেয়। সাফার দিকে তাকিয়ে বলে, তুমি মেলায় যেতে চাও ভালো, কিন্তু আমি যা যা করবো চেঁচাতে পারবে না। রাজি থাকলে বলো, হারি আপ। সাফা কিছুক্ষণ ভাবে, তারপর বলে, ঠিক আছে। নিভ্র এবার সাফার হাত ধরে। সাফা অবাক হয়। নিভ্র সাফাকে টেনে ভিতরে নিয়ে আসে। এত এত লোক, গায়ের সাথে লেগে আছে সব। নিভ্র সারা জীবন আরামায়েশে থাকা শরীর এসব নিতে পারছে না, তবুও সে রিস্ক নিচ্ছে। দম আটকে আসছে ঘামের গন্ধে। সাফাকে টেনে নিজের বুকের দিকে ফেলে সে তারপর হাত দিয়ে ঘুরিয়ে সাফার দুপাশে 2 হাত প্রসারিত করে দেয়। সাবা যেন অবাকের উপর অবাক। সে বাকরুদ্ধ। নিভ্রর হাতের সাথে সবাই বাড়ি খাচ্ছে, কিন্তু সাফার গায়ে তো দূর, কাছেও কেউ নেই। সাফা নিভ্রের দিকে ঘুরে তাকিয়ে আছে অপলক। এমন একটা মানুষই চায় জীবনে। তার বাবাও তার মাকে
বা তাকে ভিড়ের ধাক্কা থেকে বাঁচাতে এভাবেই রাখতো। পৃথিবীর সব মেয়েই জীবনসঙ্গী হিসেবে বাবার মতোই কেয়ারিং টাইপের কাউকে চায়। সাফার মনে হচ্ছে তার জীবনের এই লোকটাই সে। নিভ্র বিরক্তি নিয়ে সাফার দিকে তাকিয়ে ইশারা করে, কিন্তু সাফা এখনো তাকিয়ে আছে নিভ্রর দিকে। নিভ্র একটু ঝুঁকে বলে, সামনে হাঁটো সাফা। সাফার হুঁশ ফিরে, সে সামনে তাকায়। সন্ধ্যা নেমে এসেছে প্রায়, তাই লাইট জ্বলছে চারপাশে। চারপাশে দোকান আর দোকান। সাফা হাঁটছে, নিভ্র দু হাত দিয়ে তাকে প্রোটেক্ট করছে। সাফার নিজেকে কেমন সেফ সেফ লাগছে। এত লোক ধাক্কাধাক্কি করছে, কিন্তু কেউ তার গায়ে লাগছে না। নিভ্রর অবস্থা করুণ। এদিক দিয়ে ধাক্কা দিচ্ছে আর ওদিক দিয়ে দিচ্ছে। নিভ্র নীল সাকাওয়াত চৌধুরীর এমন অবস্থাও হতে পারে, এটা জীবনে সে নিজেই কল্পনা করেনি। ঘামে তার শার্ট ভিজে গেছে, কপাল থেকে টপ টপ করে ঘাম পড়ছে। সাফা একটা দোকানের সামনে দাঁড়ায়। এখানে একজন মহিলা কানের গলার বিভিন্ন গহনা বিক্রি করে। সাফা একটা কানের দুল তুলে নিভ্রর দিকে ঘুরে দাঁড়ায়। নিভ্র ভ্রু কুঁচকে তাকায়। সাফা কানের দুল কানে ধরে নিভ্রকে জিজ্ঞেস করে, কেমন লাগছে? নিভ্র মাথা নাড়ায়, যার অর্থ পছন্দ হয়নি। সাফা আবার কানের দুল কানে ধরে, এভাবে একটা একটা করে দেখায়, কিন্তু নিভ্রর পছন্দ হলো না। সাফারও নিতে ইচ্ছে করছে না। নিভ্র বলল, তোমার পছন্দ হলে নাও, আমাকে দেখিয়ে কি লাভ? আমি মেয়েদের জিনিস তেমন চিনি না। আমিও পছন্দ করতে পারি না। আব্বু আর আম্মুই পছন্দ করে দেয় সব। এই যে জামাটা, এটাও আব্বুর পছন্দের। নিভ্র অবাক হয়। এখনকার মেয়ে হয়েও এই মেয়ে কিভাবে তার বাবা মায়ের পছন্দের জামা কাপড় পরে? ব্যাপারটা তার কাছে ভারী অদ্ভুত মনে হয়। নিভ্র চোখ বুলায় দোকানের সবগুলো জিনিসে, তারপর কর্নার থেকে একটা দুল বের করে সাফার কানে ধরে। ঝুমকোর নিচে রং বেরঙের পাথর ঝুলছে। দোকানি হেসে বলে, আপনার বউকে খুব সুন্দর মানিয়েছে। আপনার পছন্দ ভালো, আর আপনার বউ খুব সুন্দর, মাশাল্লাহ। সাফা চকিতেই তাকায়, চোখ বড় বড় করে দোকানের দিকে তাকায়। বউ কথাটা সাফার মনে এক শীতল বাতাস বহমান করে, সাথে তাকে লজ্জায় ফেলে দিয়েছে। লজ্জা নিয়ে সাফা নিচের দিকে তাকায়। নিভ্র সে মুখ দেখে, তার মনে হয় যেন প্রথমবার নিজেকে কারো লজ্জায় ডুবিয়েছে। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে আনমনে বিড়বিড় করে বলে, সত্যি। কি বললেন আপনি? সাফা প্রশ্ন করে। না, নিজেকে সামলে বলে নিভ্র। এটা প্যাকেট করেন, সাথে এগুলো। বলে নিভ্র একটা একটা করে কানের দুল, গলার মালা পছন্দ করতে শুরু করে। সাফা হাঁ করে সব দেখে। একটা ছেলের পছন্দ এত সুন্দর হয় কি করে? নিভ্র একটা একটা করে পছন্দ করছে। আশেপাশের সবাই অবাক হয়ে দেখছে, সবাই অবাক তার পছন্দ দেখে। সাফা মাঝখানে বলে ওঠে, সবগুলো 6টা 6টা করে দিবেন। রং ভিন্ন হলেও সমস্যা নেই। নিভ্র ভাবে এতগুলো নিয়ে কি করবে, তবে প্রশ্নটা করে না। এই দোকান থেকে সরে আর একটা দোকানে যায়। এটা চুড়ির দোকান। সাফা তো খুশিতে পাগল হয়ে যাবে মনে হয়। এত সুন্দর চুড়ি দেখে তার সব নিতে ইচ্ছে করছে। ঝুড়ি ভর্তি চুড়ি। নিভ্র সাফার খুশি দেখে বুঝতে পারে চুড়ি সাফার খুব প্রিয়। হঠাৎ করেই তার স্বপ্নের কথা মনে পড়ে, সবুজ চুড়ির কথা। নিভ্র চুড়িওয়ালা ছেলেটাকে বলে, সম্পূর্ণ ঝুড়ি দিয়ে দাও, আর তোমার আমাদের সাথে থাকতে হবে, মানে এই জিনিসগুলো বহন করতে হবে। যদি পারো আলাদা টাকা দেওয়া যাবে। ঠিক আছে স্যার। সাফা অবাক হয়ে বলে। সবগুলো চুরি কেন? নিভ্র কথা ঘুরায়, বলে, আরে চুরি পছন্দ করা এখন ঝামেলার হবে, তাই সব নিয়ে নিলাম। সাফা তো খুশিতে বাকবাকুম হয়ে চুড়িগুলো একবার ছুঁয়ে দেখে। নিভ্রর অবস্থা এবার খারাপ, সে আর পারছে না, তবু হাত সরাচ্ছে না। হঠাৎ সাফা একটু ছুটে একটা দোকানদারের সামনে দাঁড়ায়। এখানে নাকফুল আর পায়ের নুপুর বিক্রি করে। নিভ্র সবাইকে ঠেলে সাফার পিছনে দাঁড়ায়। সাফা একটা নাকফুল নিয়ে নিজের নাকে ধরে, কিন্তু দুঃখের ব্যাপার তার নাক ফোরানো হয়নি, তাই সে পরতে পারবে না, তবে কিনবে।
সাফা আয়না চায় দোকানের কাছে। এক হাতে আয়না ধরে নিজের নাকে নাক ফুল রাখে। আয়নায় তাকিয়ে নিভ্র ঘামে ভরা কপাল আর সবুজ চোখ দেখতে পায়। মুখে মাস্ক, তাও ভিজে গেছে। নিভ্র আয়নার দিকে তাকায়, সে থমকায়। সাফার লাল আভার মুখে সাদা পাথরের নাক ফুল চিকচিক করছে। নিভ্র পৃথিবী যেন আটকে পড়ে সেই নাক ফুলে। হৃদয় যেন হরণ হয়েছে তার। পাঁজরে পাঁজরে অদ্ভুত এক ব্যথা হয়, কেমন যেন এক শিহরিত অনুভূতিতে সে সিক্ত হয়। সাফা নিভ্র দু হাতে মাঝে দাঁড়িয়ে আছে। তার নিজেকে নিরাপদ নিরাপদ লাগছে এই বাহুতে। মনের মাঝে অনুভূতিরা কড়া নাড়ছে, রক্তে রক্তে শিহরণ হচ্ছে। লাইটিংয়ের আলোতে নিভ্র চোখ জলজল করছে। মানুষ নিভ্রকে ধাক্কা দিচ্ছে। ধাক্কা খেয়ে সে নড়ে চড়ে উঠছে, কিন্তু চোখ আগের জায়গায়, সেদিকে তার পরোয়া নেই। তার সব জুড়ে আটকে আছে একটা নাকফুলের মণ্ডিত স্নিগ্ধ চেহারায়। নাকফুলটা সাফা রেখে দেয়। চোখে মুখে লজ্জার আভা স্পষ্ট। সামনে তাকিয়ে খুঁজে খুঁজে সে 5টি নাকফুল নেয়। নিভ্র খুব ইচ্ছে হচ্ছে ওই পাশের একটা নাকফুল কিনতে, কিন্তু সে সাফার সামনে তা নিতে পারছে না। সাফা খুঁটিয়ে খুঁটিয়ে পায়েল দেখছে। একটা পায়েল পছন্দ হয়, কালো পাথরের। সেটা পায়ে পড়ার চেষ্টা করছে, কিন্তু নিচে বসতে পারছে না। নিভ্র খেয়াল করে, তাই নিচে বসে পড়ে সামনে। নিভ্রকে হাঁটু গেড়ে বসতে দেখে সবাই অবাক, সাথে সাফাও। নিভ্রকে কেউ চিনতে পারছে না, তবু ব্যাপারটা সবার কাছে আলাদা লাগছে। সবাই সরে দাঁড়ায়। বিস্তর জায়গা জুড়ে কিছুক্ষণ আগেও মানুষ গিজগিজ করছিল, কিন্তু এখন সবাই তাদের ঘিরে দাঁড়ায়। সবার মাঝে তাদের আলাদা লাগছে, সাথে আবার দারুণ লাগছে। নিভ্র নিজের এক হাঁটু অর্ধেক ভাঁজ করে আর এক হাঁটু সম্পূর্ণ ভাঁজ করে বসে। সাফা চোখ বড় করে, হাত কচলায়, চারিদিকে চোখ বুলায়। এবার নিভ্রর দিকে তাকায়। নিভ্র হাত পাতে 5 আঙ্গুল মেলে হাতটা সাফার সামনে ধরে। সাফা কাপা হাতে পায়েলটা দেয়। নিভ্র সাফার পায়ে হাত দেয়। সাফা লাফিয়ে উঠে 2 পা পিছিয়ে যায়। নিভ্র তাকায়, তারপর বলল, কি হলো, পা দাও। আশেপাশের মানুষ যেন ফ্রিতেই সিনেমা দেখার সুযোগ পেয়েছে। তাদের মনে অদ্ভুত উত্তেজনা কাজ করছে। সাফা সবার দিকে তাকিয়ে ঢোক গিলে। সে ভাবতে পারছে না নিভ্র তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। সাফা ঘামছে। অনাকাঙ্ক্ষিত কিছু মানুষের জীবনে ঘটলে মানুষ বিচলিত হয়ে পড়ে। সাফার বেলায়ও তাই হচ্ছে। নিভ্র আবার বলল, কি হলোটা কি, পা দিচ্ছ না কেন? আমজনতা এবার সাহস পেল মনে হয়। উৎসাহিত হয়ে তারা চেঁচিয়ে বলা শুরু করে। সবাই চেঁচিয়ে বলে, আরে এই মেয়ে পা দিচ্ছে না কেন? ছেলেটা বসে আছে অনেকক্ষণ, পা দেও। সাফার পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে তার পাশে মেয়েকে বলল, ওনাকে দেখতে নিভ্রনীলের মতো না? অনেকটা, কিন্তু নিভ্রনীল জীবনেও মেলায় আসবে না। আর উনি অনেক বড় মাপের মানুষ। এত ভিড়ে মরতে আসবে বলে তোর মনে হয়? তাও কথা। মেয়েটা নিরাশ হয়। হঠাৎ করে সাফার মনে ভালো লাগা কাজ করে। মনে মনে সে বুক ফুলায়। সব মেয়েরা যেখানে নিভ্রনীলের জন্য পাগল, সেখানে নিভ্রনীল তার বডিগার্ড হয়ে তার সাথে ঘুরছে। আগে নিজেকে মেয়ে ভেবে সে ভাবত, আল্লাহ মেয়েদেরকে দুর্বল কেন বানিয়েছে, কেন ছেলেদের মতো বানায়নি। কিন্তু সে আসল ব্যাপারটা আজ বুঝতে পারছে। ছেলেদেরকে মেয়েদের বডিগার্ড বানাবে, তাই মনে হয় এমন করেছে তিনি। ব্যাপারটা ভেবে সাফার বেশ মজা লাগছে। এগিয়ে এসে নিভ্রর সামনে দাঁড়ায়। নিভ্র সাফার পায়ে হাত দেয়। সাফা শিউরে ওঠে, জামা খামচে দাঁড়িয়ে থাকে, চোখ তার নিভ্রতে আটকা। নিভ্র সাফার পা থেকে স্লিপার খুলে নিজের হাঁটু ভাঁজে রাখে। সালোয়ারটা একটু উপরে তোলে। সাফার ধবধবে পা দেখে নিভ্র হাসে। এটা ভেবে হাসে, তার এখন মেয়েদের পাও ভালো লাগতে শুরু করেছে। নিশ্চয়ই কিছুদিন পরে তাকে পাবনায় ভর্তি হতে হবে। আগে থেকেই বুকিং করা বেটার হবে।
উৎসুক জনতা হা করে দেখছে। কেউ কেউ এই দৃশ্যে ক্যামেরাবন্দি করছে। সাফা মনে মনে কবিতা বিলায়। তার এখন নিভ্রকে বলতে ইচ্ছে করছে মনের মাঝের কিছু লাইন। তার বলতে ইচ্ছে করছে, তুমি নীলচে তারকার ভিড়ে আমায় খুঁজে বেড়াও শুনেছি। সত্যি কি তাই? শুনেছি বৃষ্টি ভেজা পিচ ঢালাই করা রাস্তায় দাঁড়িয়ে আমার পাটা তোমার হাঁটুর ভাঁজে নিয়ে আলতো হাতে আমার ভেজা পা জোড়ায় তুমি নূপুর পরাতে চাও। সত্যি কি তাই? শুনেছি তুমি এক গুচ্ছ কৃষ্ণচূড়া হাতে আমার কাছে প্রেম নিবেদন করতে চাও। তাও কি সত্যি? তবে আমি অপেক্ষায় রব তোমার। কিন্তু মনের কথা তার মনেই পড়ে রইল, বলা আর হলো না। ঠাস ঠাস তালির শব্দে কানে বেজে ওঠে সাফার। নিজের তৈরি কথাগুলো ভাবতে ভাবতেই নিভ্র সত্যি তার পায়ে নূপুরের বদলে পায়েল পরিয়ে দিয়েছে। সবাই যেন খুশিতে আলখাল্লা হয়ে আছে। বাঙালি এমনই, কিছু জিনিসে এত এত খুশি হয় যে তারা এটা প্রকাশ করার আর কোনো মাধ্যম খালি রাখে না। আবার দুঃখ বাসলে সে দুঃখ সকলের মাঝে ঠেলে দিতেও ভাবে না। সাদা পায়ে কালো পাথর দারুণ মানিয়েছে। নিভ্র মন দিয়ে কিছুক্ষণ তা দেখে, আর সাফা সবাইকে দেখছে। নিভ্র একবার সাফার দিকে মুখ তুলে তাকায়, দেখে সাফার এদিকে মনোযোগ কম। তাই সে পকেট থেকে ফোন বের করে পায়ের কিছু ছবি তোলে, তারপর পা ছেড়ে দাঁড়িয়ে পড়ে। সাফা ফুচকার দোকানে বসে আছে, তার পাশেই নিভ্র। নিভ্র চোখ মুখ খিচে আছে, যা দেখে সাফার বেশ হাসি পাচ্ছে, তবে হাসছে না। মুখ টেপে সে হাসি আটকে রাখছে। ফুচকার প্লেট আসতেই সাফা খাওয়া শুরু করে। নিভ্র ভূত দেখার মতো তাকিয়ে সে খাওয়া দেখে। সাফা আর চোখে চারপাশে একবার তাকায়, তারপর নিভ্রর মাস্ক টেনে খুলে। নিভ্র আকস্মিকভাবে অবাক হয়। সাফা নিভ্রর মুখে ফুচকা ঢুকিয়ে দেয়, আবার মাস্ক টেনে লাগিয়ে দেয়। নিভ্র ফুচকা না চিপিয়ে সাফাকে দেখছে। নীরব চোখ লাল হয়ে আছে, সাথে সারা মুখশ্রী। সাফা কিছুক্ষণ পরপর নাক টানছে আর লাল ঠোঁট জোড়া দিয়ে উহ উহ করে সাউন্ড করছে আর খাচ্ছে। নিভ্র ফুচকা জীবনে প্রথম মুখে দিয়েছে। টেস্টটা তার তেমন ভালো লাগেনি, কিন্তু ফুচকায় তেমন ঝাল নেই। তবুও সাফা এমন লাল হয়ে যাওয়া দেখে নিভ্র বুঝতে পারে সাফা ঝাল খেতে পারে না। তবুও কেন খাচ্ছে নিভ্রর বোধগম্য হচ্ছে না। সাফা হাঁসফাঁস করছে। তার পিছনের সিটে বসা একটা ছেলে তার গায়ে হাত দিতে চাইছে। সাফা নড়ে ওঠে। নিভ্র সেদিকে তাকায়, সাথে সাথে তার চোখ লাল হয়ে ওঠে। রাগ যেন শরীর বেয়ে মাথায় জড়ো হচ্ছে। কপালের ঘাম আরও গাঢ় রং ধারণ করছে। নিভ্র রাগে ফসফস করছে, হাত মুষ্টিবদ্ধ করে নেয় সে। ছেলেটা যেই না সাফার কোমরে হাত দিবে, তার আগে নিভ্র চেয়ার ছেড়ে দাঁড়িয়ে হাত চেপে ধরে। ছেলেটা ব্যথায় চেঁচিয়ে ওঠে। নিভ্র জায়গা বদলায়, ছেলেটার সামনে দাঁড়ায়। দেখেই বুঝতে পারে লাফাঙ্গা টাইপের ছেলে। এদের আর কাজ নেই দুনিয়াতে। ঘুরো ফাঙ্কু ফুঙ্কু কর আর মেয়েদের গায়ে হাত দাও। নিভ্র চোখ নামিয়ে নিচে তাকায়। সাফা নিভ্রর পাশ ঘেঁষে দাঁড়ায়। সে ভয় পাচ্ছে খুব। নিভ্র শার্ট খামচে দাঁড়ায় সাফা। নিভ্র সাফার দিকে একবার তাকায়। সাফা ভয়ে দু কদম পিছিয়ে যায়। এত লাল চোখ সে আগে দেখেনি। তার উপর এত রাগ। সাফা নিভ্রর রাগের সাথে একটু পরিচিত, কিন্তু এই রাগ ওই একটুর কাছে কিছুই না। ছেলেটা চেঁচিয়ে বলে, এই বলা তোর সাহস তো কম না, শালা আমার কলার ধরস। বেশ। নিভ্রর আর কোনো কথা নেই। সেই লেভেলের উড়াধুরা পিটা শুরু। সাফা সমেত আম জনতা হা করে তা দেখে। কেউ এগিয়ে এলো না। সাফা ভয়ে কুকুরে যায়। তার হাত পা কাঁপছে। ছেলেটার মুখ রক্তাক্ত হয়ে গেছে। নিভ্র চেঁচিয়ে উঠে বলল, শালা বলা হচ্ছে না? আরে হারামজাদা, যে ফুলে আমি মৌমাছি বসতে দিই না, যার গায়ে কারো স্পর্শ লাগতে দিই না, যার গায়ে ঘামের গন্ধ যাতে না লাগে তাই নিজের ঘামে ভিজে ধাক্কাকে একাকার হলাম, তাকে তুই অনায়াসে ছুঁয়ে দিলি। ছেলেটা চেঁচিয়ে উঠে।
জনগণও রেগে গেছে। সাফা এদিক ওদিক তাকাচ্ছে। নিভ্রর কথা তার কানে যাচ্ছে না। নিভ্র আবার বলল, এই হাত দিয়ে আর মেয়েদের ছুঁয়ে দেখা তো দূর, নিজের বউকেও ছুঁতে পারবি না। শালা আমাকে বলে শালা? আরে শালা হলে তো ওই মেয়ের তোর বোন হবে, তুই ওকে ছুঁতে গেলি কেন? জনগণ প্রায় হামলে পড়ে। সাফা ভিড় ঠেলে নিভ্রর হাত চেপে ধরে। নিভ্র রাগে কিছু বুঝতে পারছে না। সাফা টেনে নিভ্রকে বাইরে নিয়ে আসে। নিভ্রর হাত ধরেই দেয় এক দৌড়। নিভ্রও দৌড়ায়। নিভ্র দৌড়াচ্ছে আর সাফাকে দেখছে। রাগের মাথায় কি কি বলছে তার নিজেরও মনে নেই। সাফা মাঝে মাঝে রাস্তায় এসে দাঁড়ায়। হাঁটুতে ভর দিয়ে সে হাঁপাতে শুরু করে। তার সাথে নিভ্র শ্বাস নেয়। সাফা রাগী গলায় বলে, কয়েকটা ধমক দিলেই হতো, এত মারামারির কি আছে বলুন তো? ভাগ্যিস ফুচকা টাকা আগে দিলেন, তা না হলে পালাতাম কিভাবে? সাফা বুকে হাত দিয়ে শ্বাস নিয়ে বলে কথাটা। নিভ্র ভুল কুচকে তাকায়। তার এখন সাফার উপরও রাগ হচ্ছে। ইচ্ছে করছে সাফাকেও একটা দুইটা মেরে দিতে, কিন্তু এটা সে পারবে না। তাই চুপ করে কিছুক্ষণ সাফাকে দেখে, তারপর বলে, যে যেমন তার সাথে লাগতে হলে তেমন হতে হয়, বুঝলে? তার লেভেলে নেমেই তাকে হ্যান্ডেল করতে হয়। এরা অসভ্যের জাত, এদের এভাবে শিক্ষা দিতে হয়। আজ তুমি, কাল হয়তো অন্য কারোর গায়ে হাত দিবে, তাই হাত ভেঙে দিয়েছে যাতে এমন কাজ আর না করে। আরে এরা পুরুষ নামের কলঙ্ক। এটা জানে না মেয়েদের গায়ে হাত দিতে পারলে সে পুরুষ হয় না। রাস্কেল একটা। সাফা নিভ্রর দিকে তাকায়, মন দিয়ে কথাগুলো শুনে ভালো লাগে শুনে, কিন্তু মনে প্রশ্ন জাগে, সব মেয়ের জন্যই তিনি এমন করবে? ভালো কথা, কিন্তু কিন্তু সবার জন্যই কি ফিলিংস একই রকম থাকবে নাকি ভিন্ন? নিভো সাফা নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে। রাস্তা ফাঁকা, তবে কিছু মানুষ এখনো মেলায় যাচ্ছে। হঠাৎ মেঘ ডেকে ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টি বিনা নোটিসে এসেছে, তাই কারোরই প্রিপারেশন নেই। নিভ্র ভিজে চুপ, সাথে সাফাও। নিভ্র সাফার হাত ধরে টেনে কাছে নিয়ে আসে। সাফার মনে বিদ্যুৎ খেলে। সে চমকিয়ে তাকায়। নিভ্র মাস্ক খুলে ফেলে। তার দম আটকে আসছে। নিভ্র সাফার হাত ধরে দৌড়ে পাশের একটা গাছের নিচে দাঁড়ায়। দুজনে তাকায় দুজনের দিকে। নিভ্র বলল, কিছুক্ষণ দাঁড়াতে হবে, বৃষ্টি না থামলে যেতে পারবো না। যদিও ভিজে গেছি, তবুও রিস্ক নেওয়া উচিত না, তোমার অসুবিধা হবে। না। মাথা নিচের দিকে করে কথাটা বলে। সাফা কাঁপছে, সে সম্পূর্ণ ভিজে গেছে। নিভ্র এক হাত সাফার মাথায় দেয়। সাফা অবাক হয়ে সেটা দেখে। নিভ্রর এখন হুমায়ুন স্যারের একটা কথা মনে আসছে। দায়িত্ব জিনিসটা বড়ই খারাপ, এর থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কিন্তু না চাইতেও সে দায়িত্বে আটকা পড়েছে। তবে সব দায়িত্ব কষ্ট এনে দেয় না, কিছু দায়িত্ব আলাদা অনুভূতিরও জন্ম দেয়। বৃষ্টি থেমেছে, দুজনেই ভিজে অবস্থা খারাপ। তারা গাড়িতে উঠে বসে আছে। নিভ্র গাড়ি স্টার্ট দেয়। সাফা ওড়নার নিচে হাত গুজে শীতে কাঁপছে। নিভ্র আর চোখে সে দৃশ্য দেখে। সাফা চোখ বুজে আছে, ঠোঁটজোড়া কাঁপছে ভূমিকম্পের মতো, যা নিভ্রর মনে সুনামির মতো ভয়ঙ্কর তুফান তুলছে। নিভ্র চোখ সরিয়ে নেয়, নিজেকে সংযত করতে শুরু করে, কিন্তু কিছু সময় পরে চোখ বেহায়া পনা শুরু করে। সে আবার সোফার দিকে তাকায়, তবে এবার সে ঘায়েল হয় এক ঘুমন্ত কুমারীতে, যার মুখে বিন্দু বিন্দু পানির শিখা। সাফা উপরে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে, ঠোঁটেও জমে আছে পানি। নিভ্র গাড়ি থামায়, এক হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে সাফার ঠোঁটের পানি মুছে দেয়। পিছনের সিট থেকে ব্লেজার নিয়ে সাফার গায়ে মুড়িয়ে দেয়। সাফার দিকে তাকিয়ে থাকে সে। সাফার এই ঘুমন্ত মুখ তাকে টানছে। সে ভাবতে পারছে না, তার মতো একটা ছেলে, যে কিনা মেয়েদের পছন্দই করে না, সে একটা মেয়ের প্রতি এত যত্নবান। কিভাবে এটা সম্ভব? হাউ ক্যান দিস পসিবল? গাড়ির ঝাঁকানিতে সাফার ঘুম ভেঙে যায়। আধো আধো চোখ খুলে সে চারিদিকে একবার তাকায়, বোঝার চেষ্টা করছে আসলে সে কোথায় আছে। নিভ্র জানালার সাথে ঠেসে বসে আছে, চোখ ছোট করে সে সাফার দিকে তাকিয়ে আছে।
মেয়েরা এতটা ঘুমাতে পারে কি করে? তার হসপিটালের মহিলাগুলোকেও মাঝে মাঝে দেখা যায় রোগী দেখতে এসে তাদের বিছানায় আরাম করে ঘুমায়। মেয়ে জাতিকে বোঝা যেমন দায়, এদের ঘুমের টাইম মেনটেন করাও দায় বলে মনে হয় নিভ্রর। সাফা হাই তুলতে তুলতে নিভ্রর দিকে তাকায়। 3 নম্বর হাইটা নিভ্রর মুখ দেখে আটকে যায়। সাফা মুখ থেকে হাত সরিয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এসেছে কিভাবে? আপনি কি উড়ে উড়ে গাড়ি চালান নাকি? নিভ্র সোজা হয়ে বসে, সাফার দিকে তির্যক দৃষ্টি দিয়ে তাকায়। তারপর হাতা ঠিক করতে করতে বলল, না, আমি উড়ে উড়ে গাড়ি চালাই না, কিন্তু তুমি স্বপ্নে ভেসে ভেসে ঘুমের অতলায় সাগরে হারিয়ে যাও, তাই দুনিয়ার খবর তোমার নেই। সাফা বুঝতে পারে সে ঘুমে বিভোর ছিল। এবার চোখ নামিয়ে নিজের দিকে তাকায়। নিজের গায়ে নিভ্র ব্লেজার দেখে একবার চোখ তুলে নিভ্রকে দেখে। নিভ্র সিট বেল্ট খুলতে ব্যস্ত। সিট বেল্ট খুলে সাফার দিকে তাকায় নিভ্র, চোখ দিয়ে ইশারা করে, যার অর্থ তাকিয়ে আছো কেন? সাফা মাথা নাড়ায়, নিজের গায়ে ব্লেজারটা আর একবার ভালো করে ঝরিয়ে নেয়। নিভ্র ভ্রু কুঁচকে সে দৃশ্য দেখে। তার মনের মাঝে ভালো লাগার এক ফালি আনন্দ খেলে যায়। মুখে হাসি ফুটে, শব্দবিহীন সে হাসি আবার মুখেই মিশে যায়। নিভ্র গাড়ি থেকে বেরিয়ে গার্ডস নিয়ে গাড়ির জিনিস বের করতে বলে। সাফা একবার পিছনে তাকিয়ে হাসে, মনে মনে বলে, ভাগ্যিস আগে জিনিসগুলো গাড়িতে রেখে গিয়েছিলাম, তা না হলে পালানোর সময় সব ফেলে আসতে হতো। কত সুন্দর চুড়িগুলো, ইস, যদি ফেলে আসতে হতো কি কষ্টটাই না হতো। দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে দুজনেই। শরীর ভিজে এখনো ঝুম ধরে আছে। সাফার ইচ্ছে করছে নিভ্র ব্লেজার গায়েই রেখে দিতে, কিন্তু নিভ্র হয়তো ভালো মাইন্ডে নিবে না ভেবে সাফা গা থেকে সরিয়ে নিভ্রর দিকে বাড়িয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ। নিভ্র মুখ মলিন করে, সাফার দিকে একবার ক্ষুব্ধ চোখে তাকায়। সে ভেবেছে সাফা হয়তো নিজের কাছে ব্লেজারটা রেখে দেবে, কিন্তু সাফা এমনটা করেনি। তাই তার মনে ব্যথা হয়। নিজের হাত সরিয়ে এক প্রকার কেড়ে নিয়ে নেয় ব্লেজারটা। সাফা অবাক হয় নিভ্রের এমন অদ্ভুত কাণ্ডে। দুজনের সামনে তাকায়। বড়সড় একটা ধাক্কা খায় তারা। পুরো পরিবার উপস্থিত, সবার চোখ তাদের দিকে। সাফা একটু নড়ে দাঁড়ায়, তারপর হেঁটে সামনে যায়। ইফতেখারের মুখে চিন্তার মেঘ কেটেছে মাত্র, কিন্তু কৌতূহল জাগে মনে। সাথে অদ্ভুতভাবে তাকায় তিনি কিছুক্ষণ ছেলের দিকে, তারপর সাফার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন, কোথায় ছিলে তুমি? চিন্তা করতে করতে তো আমার অবস্থা খারাপ, সাথে সবাই চিন্তিত, তাই অপেক্ষা করছিলাম। তুমি কি নিভ্রর সাথে ছিলে? সাফা লজ্জা পায় কথাটা শুনে। একবার তাকায় ইফতেখারের মুখের দিকে, তারপর উত্তর দেয়, মেলায় গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে, সরি। সাফার মিষ্টি করে সরি বলা দেখে সবাই হাসে। অভ্র একটু দূরে দাঁড়িয়ে দেখে ভিজা জামায় সাফাকে স্নিগ্ধ লাগছে, সাথে তার ভাইয়ের চেহারায় ফুটে উঠেছে অদ্ভুত এক আনন্দের ঝিলিক। ঝুড়ি ভর্তি চুড়ি দেখে সবাই যতটা না অবাক, তার চেয়ে অবাক নিভ্রলীল সাখাওয়াত মেলায় যাওয়ার কথা শুনে। সবার অবস্থা এমন যেন তারা ঘোরের মাঝে আছে। নিভ্র একটু রাগী ফেস করে সবাইকে ধমকালেই সেই ঘোর কাটবে। সবাই অবাক হলেও দুজন হয়নি, এক অভ্র আর এক মাহবুব। মাহবুব সোফায় বসে আয়েস করে, তারপর নিভ্র চোখের দিকে তাকায়, কি যেন পড়ে তিনি, তারপর মিটমিটিয়ে হাসে। সাফা খুশিতে লাফিয়ে লাফিয়ে চুরির ঝুড়ি খুলে সবাইকে তার কিনে আনা জিনিসগুলো একটা একটা করে দেয়। বাড়ির 2 কাজের মেয়েকে ডেকেও তাদের হাতে কানের দুল, চুড়ি, মালা, নাকফুল দেয়। সবাই অবাক হয়ে সাফার বিতরণ দৃশ্য দেখে। নিভ্র পঞ্চবিমোহিত চোখে তাকিয়ে আছে সাফার দিকে। সাফা দাঁত কেলিয়ে হাসে, একটা একটা জিনিস সবাইকে দেয়। কাজের মেয়েগুলোর চোখে খুশির আভা। এবার মাহবুব গলা উঁচু করে অভিমানের সুরে বলল, এটা কি হলো দাদুমণি? আজ আমরা ছেলে বলে এভাবে বঞ্চিত হলাম, এটা কি উচিত হয়েছে? সাফা করুণ চোখে তাকায়, তারপর মন খারাপের ভঙ্গিতে বলে,
সরি দাদু, কিন্তু মেলায় ছেলেদের কিছু পেলাম না, তাই আনতে পারিনি। সরি অ্যাগেইন। ছেলেরা হেসে ওঠে। অভ্র দেয়ালের কোণ ঘেঁষে দাঁড়ায়, তারপর হাসে। সে হাসিতে কষ্ট লুকানো। চশমাটা ঠিক করে মনে মনে ভাবে, এই সরির প্রেমেতেই তো সে সিক্ত হয়েছে। সরি শব্দটা একবার মুখে উচ্চারণ করে সে, তারপর আবার নিভ্রর দিকে তাকায়। সাফার প্রতি তার এই আবেগ নিভ্রতে সীমাবদ্ধ। নিভ্রর দিকে তাকালেই সে নিজেকে সংযত করতে পারে। এটাই তো ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। ত্যাগী প্রকৃতর সুখ খুঁজে বেড়ায় অভ্র। হঠাৎ সাফার মুখে নিজের নাম শুনে চমকায় অভ্র। নিভ্রর দিক থেকে চোখ তুলে তাকায় সে। সাফা আবার একই কথা উচ্চারণ করে বলে, অভ্র ভাইয়া প্লাস স্যার, এদিকে আসুন। অভ্রর বুক কাঁপে। নিভ্র তাকায় অভ্রর মুখের দিকে। চোখে চোখ পড়ে দুজনের। এক অদ্ভুত জ্বালা হয় দুজনেরই। অভ্র সাফার কাছে এসে দাঁড়ায়। সাফা নিজের হাতের একগুচ্ছ নীলচুড়ি এগিয়ে দেয় তার দিকে। নিভ্র এবার থমকায়, হাত দুটি বুক থেকে সরিয়ে নেয়। কলিজা ব্যথায় আবির্ভাব হয়। নিভ্রর চোখ জ্বলজ্বল করে ওঠে। তার মনে উঠছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। নিভ্রর শ্বাস আটকে আসে, নিঃশ্বাস ভারী হয়, গলায় চিৎকারের শব্দটা জমাট বাঁধে। সাফার পরের কথাগুলোর জন্য অপেক্ষায় আছে অভ্রওয়ান সাথে নিভ্র। সাফা হাসি মুখে এবার অভ্রের দিকে তাকিয়ে বলে, দিন, পরিয়ে দিন। নিভ্রর হাত পা কাঁপছে, সাথে অভ্ররও। এটা কি হচ্ছে? সাফা কি তাহলে অভ্রকে? কথাটা নিজের মনেই আটকে পড়ে। সাফা এবার চোখ বাঁকায়, বিরক্তি মুখে এনে বলে, আরে আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? আপনার আম্মুকে চুড়িগুলো পরিয়ে দিন। ইংলিশ টিচাররা এমন বোকা হয় আমার জানা আছে। নিভ্রর কলিজায় শীতলতা দোল খায়। জোরে জোরে শ্বাস নিয়ে শব্দ করে হেসে ওঠে। সবার দৃষ্টি তার দিকে। আজ বহু বছর পরে সবাই নিভ্রকে শব্দ করে হাসতে দেখছে। সবাই অবাক হয়ে সে হাসি দেখছে। রাফা এত সময় চুপ করে সব পর্যবেক্ষণ করছে। এবার সে উচ্চ শব্দে নিজেও হেসে ওঠে। হেসে বলে, সাফা, তুমি মনে হয় ভুল করে নিভ্র ভাইয়ের যমজ ভাইকে তুলে এনেছ। এটা আমাদের নিভ্র ভাই হতেই পারে না। কি সব আজগুবি কথা বলছো? ইনি কি তোমার সাথে মেলায় যাবার পাত্র? আরে আপু, সত্যিই উনি গিয়েছে? আচ্ছা, ওনার যমজ ভাই আছে নাকি? রাফা সিরিয়াস প্রশ্নের ভাব দেখে রাফা হেসে সাফার কানের কাছে ফিসফিসিয়ে বলল, আরে না, আমি মজা করছিলাম। দেখো ভাইয়ার ক্যারেক্টারের সাথে মেয়ালা বা শব্দ করা হাসি এগুলো যায় না, তবুও হচ্ছে, তাই ডাউট হচ্ছে আর কি। সাপাও হাসে। নিভ্র অপ্রস্তুত হয়। সবাই তাকে নিয়ে অদ্ভুত অবাকতায় ভুগছে, সাথে সে নিজেও। নিভ্র হাঁটা দেয় সামনের দিকে। নিজের রুমে যাবে সে। সাফা চেঁচিয়ে উঠে বলে, আরে আরে ডক্টর নিভ্রনীল, কই যান আপনি? দাঁড়ান, আপনি আপনার মাকে চুড়ি পরিয়ে দিন। সাফার কথায় সম্পূর্ণ বাড়ি নিস্তব্ধতায় ছেয়ে যায়। খুশিতে রমরম করা পরিবেশের বদল ঘটে। ইফতেকার চকিতেই তাকায় সাফার দিকে। তার বুক কেঁপে কেঁপে ওঠে। নিভ্র থমকায়। তার মনে মায়ের জন্য জমানো ভালোবাসার একসাথে হানা দেয়। পিছনে ঘুরতে ইচ্ছে হয় খুব। তার মনে পড়ে মায়ের হাতে লাল চুড়ি মারাত্মক লাগে। ছোটবেলায় একবার কিনেছিল, কিন্তু মা তখন সস্তা ভেবে আর পড়েনি। তখন খুব মন খারাপ হয়েছে তার। নিভ্র ঘুরে তাকায়, মুখে তাচ্ছিল্যের ভাব এনে বলে, উনি কি সস্তা কাছে চুরি পরবে নাকি? এগুলো উনি পরে না সাফা। চুরির দাম মাত্র 55 টাকা। উনি মশহুর বিজনেসম্যানের মেয়ের ওয়াইফ, সাথে আবার নামকরা সাংবাদিকা ছিলেন। উনি তো 5 লাখ টাকার চুরি পরতে পছন্দ করে। সবার তোমার মতো ক্ষুদ্র জিনিসে আগ্রহ থাকে না। সাফা যেন বিষম খেলো। ভয়ঙ্কর চাহনি নিয়ে তাকায় তাদের মা ছেলের দিকে। এতটা দূরত্ব কেন তাদের মাঝে? সাফা মিলাতে পারছে না। এত ভালো মিশুক আর অমায়িক একজন ভালো মাকে নিভ্র কিভাবে এতগুলো কথা শোনাতে পারে? সাফার রাগ হয়, রেগে বলল, আম্মুকে এভাবে আপনি বলতে পারেন না। উনি আপনার মা, শত হোক মা মাই হয়, বুঝলেন? ইফতিকারের চোখ বেয়ে পানির ঝর্ণা নামে। সাফার কষ্ট হয়, সাথে নিভ্ররও। নিভ্র মায়ের দিকে একবার তাকায়।
নিজের কথার জন্য নিজেই অনুতপ্ত হয়। আসলেই তো শত হোক মাই একবার জন্ম দেওয়ার পাশাপাশি একবার মেরে ফেলারও অধিকার আছে তার, যদিও অন্যায়। নিভ্র শান্ত গলায় বলে। উনি কি পড়তে চায়? নিভ্রর এমন কথায় সবাই চমকায়। সাখাওয়াত ছেলের দিকে হাঁ করে তাকায়। মাহবুব সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সবার চোখে মুখে বিস্ময়। ইফতিকার নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। তার যে এখন হ্যাঁ বলা উচিত তাও তিনি ভুলে গেছেন। মোহনা একগাল হেসে ইফতিকারকে ধাক্কা দেয়। ইফতিকারের হুঁশ ফিরে কান্নায় আটকে আসা গলা ছেড়ে বলে, হ্যাঁ বাবা, আমি পড়তে চাই এ মহা মূল্যবান চুড়ি। সাভার খুশিতে লাফালাফি ঝাপাঝাপি করতে ইচ্ছে করছে। ইস, মা ছেলের কি আবেগ! নিভ্র এগিয়ে আসে কয়েক কদম, তারপর ঝুড়ি থেকে নিজেই পছন্দ করে লাল ছুরি নেয়। ইফতিকারের হাতের কাছে এসেই নিভ্র থামে। তার কেমন যেন লাগছে। মন বলছে একবার মাকে জড়িয়ে নিতে, কিন্তু তাও পারছে না। ইফতিকার ছলছল চোখে ছেলের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দেয়। রাফা সহ বাড়ির সবার চোখে পানি। রহমত গামছায় চোখ মুছে। অভ্র অশ্রুসিক্ত চোখে নিজের মায়ের হাত ধরে। নিভ্রর হাত কাঁপে। কাঁপা কাঁপা হাত এগিয়ে দিয়ে মায়ের ঠান্ডা হয়ে আসা হাত ধরে। নিভ্র একটু থামে, ভাবে হাত এত ঠান্ডা কেন। পরেই বুঝতে পারে টেনশনেই এমনটা হচ্ছে। রাফা ফোন বের করে কিছু ছবি তোলে। নিভ্র লাল লাল চুড়িগুলো মায়ের হাতে পরিয়ে দেয়, সাথে অভ্র। নিভ্র একবার মায়ের দিকে তাকায়। মায়ের গাল বেয়ে পানি পড়ছে। নিভ্রর পানি চোখের কোঠরেই আটকে আছে। সে কখনোই কারো সামনে কাঁদতে পারে না। নিভ্র মায়ের চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারে না। গটগট করে পা ফেলে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। বাড়ির অন্দরমহলে খুশির রমরম অবস্থা। ইফতেকার সাফাকে জড়িয়ে ধরে। সাফা অবাক হয়। ইফতেকার বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই উপহারের কথা জীবনে শেষ দিনেও মনে থাকবে। সাফা না বুঝেই মুচকি হাসে। তবে মনে তার অনেক প্রশ্ন। সাফা বালিশ আর কোলবালিশ কাঁথা নিয়ে দাঁড়িয়ে আছে। গরমের দিনেও সে কাঁথা নিয়ে ঘুমায়। ইফতিকারের বেশ কষ্ট হয়েছে সাফার জন্য কাঁথা খুঁজতে। সাফা দাঁড়িয়ে আছে রাফার রুমের সামনে। সাফার আজ অনেক কিছু জানার আছে, তাই এখানে ঘুমাবে বলে ঠিক করেছে। সে জানে না রাফা তাকে বলবে কিনা। তবু এসেছে। সাফা দরজায় কড়া নাড়ে। হালকা একবার বাড়ি দিতেই ভিতর থেকে আওয়াজ আসে, এসে যাও মিষ্টির দোকান। সাফা আকস্মিকভাবে ঝটকা খায়, সাথে ভয়ও পায়। মনে মনে ভাবে রাফা আপু কি ভূত। নিজেকে সামনে রাফা ভিতরে ঢুকে। রাফার অবস্থা থেকে বোঝা যাচ্ছে সে জানতো সাফা আসবে, তাই আগে থেকে বিছানার একপাশে সাফার জন্য রেখে দিয়েছে। সাফাকে দেখে মিষ্টি করে হেসে বলে, এসে পড়ো মিষ্টির দোকান, তোমার অপেক্ষায় ছিলাম। সাফা ভয় মাখানো কণ্ঠ প্রশ্ন ছুড়ে, আপনি আপনি কিভাবে জানতেন আমি আসবো? নিজে যে হাঙ্গামা হয়েছে এতে তোমার পিচ্চি মাথায় কিছু বোঝেনি, আবার অনেক কিছু বোঝাচ্ছে, তাই আমি জানি তুমি জানতে আসবে। বসে পড়ো। আপনি আমাকে সব বলবেন? অবশ্যই মাই মিষ্টির দোকান। সাফা খুশি হয়। রাফার পাশে সে বসে। রুমে একবার চোখ বুলিয়ে মনে মনে বলে, এখানেও টিভি, সোফা সব আছে। প্রতিটা রুম মনে হয় একটা বাড়ি। রাফা গলা ছিঁড়ে বলতে শুরু করে, নিভ্র ভাইয়া আর অভ্র ভাইয়া 6 মাসের বড় ছোট, তবে তাদের মাঝে সমবয়সী ভাবটাই বেশি। তারপরও আমি তাদের 5 বছরের ছোট, আর আমার 3 বছরের ছোট নুহা। নুহা নামটা শুনেই সাফা প্রশ্ন করে, এই নোহাটা কে আপু? বলছি তো, নুহা নিভ্র ভাইয়ের ছোট বোন। মনে আমাদের সবার ছোট বোন। কাকিমা আত্মনির্ভরশীল একজন নারী। তার কাছে আগে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল নিজের ক্যারিয়ার। উনি খুব নামকরা সাংবাদিক ছিলেন। চাচু সব সময় তাকে সাপোর্ট করতেন, তাই তিনিও উড়ে বেরিয়েছে। নানা দেশে তাকে কাজের জন্য যেতে হতো। ক্যারিয়ার করে সেই সংসার জীবন থেকে সরে যায়। সে ভুলে যায় তার সংসার আছে। পৃথিবীতে নারী একদিকে
পৃথিবীতে নারী একদিকে পারদর্শী হলে যে হয় না, তাকে দুই দিকেই ম্যানেজ করে চলতে হয়। এটা সে ভুলে গেছে। তারপরও নিভ্র ভাইয়ের জন্ম হয়, কিন্তু ওনার মা হবার দায়িত্বের চেয়ে কাজ বড় হয়ে যায়। নিভ্র ভাইয়ের জন্য অনেক কাজের লোক রাখা হয়। রহমত চাচা আছে না, উনি নিভ্র ভাইকে ছোট থেকে দেখাশোনা করছে। মাকে কাছে না পেয়ে নিভ্র ভাই একটু জিদ্দি হয়ে যায়, রাগী বদমেজাজি, তার উপর দুষ্টু। কাকিমা তার সাথে তেমন কথাও বলতো না, মাঝে মাঝে সপ্তাহে 1-2বার কথা হতো। ভাইয়া মা ভক্ত ছিল, বাচ্চারা মাকে ভালোবাসে স্বাভাবিক, কিন্তু ছেলের একটু বেশিই হয়। মেয়েরা হয় বাবা ভক্ত। নিভ্র ভাইয়া মায়ের জন্য নিজের জমানো টাকা থেকে অনেক কিছু নিয়ে আসতো। তা দেখে কাকিমা বকা দিত, বলতো সে খারাপ হয়ে যাচ্ছে, এসব ফুটপাতের জিনিস কেন কিনতে যায়, আরও অনেক কিছু। ভাইয়া বেশিরভাগ সময় মা আর দাদুর সাথে থাকতো। তারপর হয় নুহা জন্মের পরেই নিভ্র ভাইয়া অনেক দায়িত্ববান ভাই হয়ে ওঠে। তাকে নিজে খাওয়াতে চাইতো, নিজে কোলে নিয়ে ঘুরতো, নিজের কাছে রাখতো। কাকিমার কাজের চাপ বাড়ে, 2 বাচ্চা নিয়েও সে হিবিজিবি অবস্থায় পড়ে। তারপর নিভ্র ভাইয়াকে হোস্টেলে দিয়ে দিবে বলে ঠিক করে, কিন্তু ভাইয়া কান্না করে, জিদ করে, রাগ দেখিয়ে আর যায় না। তাকে সবাই খুব ভালোবাসে, এমনকি অভ্র ভাইয়াও তাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। তাই সেবারের মতো তার যাওয়া থামানো হলেও একটা ঘটনার কারণে তাকে আবার হোস্টেলে দিয়ে আসা হয়। ভাইয়া একটা ছেলের সাথে নাকি মারামারি করে তার মাথা ফাটিয়ে দিয়েছে। যদিও এটার আসল কাহিনী জানা নেই, তবুও এর কারণে কাকিমা রাগ করে তাকে হোস্টেলে দিয়ে আসে। আর কিছুদিন পরেই নুহা অসুস্থ হয়ে পড়ে। কাকিমা এর মাঝেই তাকে রেখে একটা কাজের জন্য 2 দিন সিলেট থাকে, কিন্তু তিনি জানতেন না এই 2 দিন তার জীবনের জঘন্য অধ্যায়ের সূচনার সৃষ্টি হলো। নুহা নিউমোনিয়া হয়, তাই অতি ঠান্ডায় সে মারা যায়। কাকিমা এরপর ভেঙে পড়ে, মেয়েকে হারিয়ে পাগল অবস্থা, চাকরি ছেড়ে দেয়, রুম বন্দি করে রাখে নিজেকে। তারপর ভাইয়াকে নিয়ে আসে। ভাইয়া বোনকে না পেয়ে অতি শোকে পাথর হয়ে যায়। মায়ের প্রতি অভিমানগুলো জন্ম নেয় ঘৃণাতে, আর নিজেকে সামান্য নিম্ননীল থেকে ডাক্তার নিভ্রনীল তৈরি করে। আর বাড়ি আসেনি ভাইয়া, সব রকমভাবে নিজেকে ব্যস্ত করে তোলে। মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়, নিজের কাজে পড়ার মাঝে ডুবিয়ে রাখে। মডেলিংয়ে ছোটোবেলায় ঢুকে সে শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার জন্য। শূন্য জায়গাগুলোও সে কাজের মাঝেই পূরণ করতে চাইতো। তাই একটা মিনিট সময়ও তিনি অবসর কাটাতেন না। কথা কম বলা, কাজ বেশি করাই তো নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাকে অনেক শাস্তি পেয়েছে জীবনে, নিজের কিছু ভুল তাকে অনেকভাবেই কষ্টে রেখেছে। মেয়েকে হারিয়ে ছেলের থেকে দূরে থেকে উনি মানসিকভাবেও ভেঙে পড়ে। তবে নিভ্র ভাইয়া নিজের পড়ালেখা শেষ করে বাড়ি ফিরে তিনি ক্ষমা চায় ছেলের কাছে, কিন্তু ভাইয়া নিজেকে কঠিন মানুষ তৈরি করে ফেলেছে, তাই মাকে ক্ষমা করতে পারেনি। আজও অনেক বছর পর তিনি নিজের মায়ের হাত ধরেছে। কথাগুলো বলে রাফা দীর্ঘশ্বাস নেয়, সাথে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা পানি। সাফার চোখের সাগর শুকিয়ে যাবে ভাব, জামা ভিজে একাকার। রাফাও কেঁদেছে। সাফা বুঝতে পারছে না সে কার জন্য কাঁদছে, নিভ্রর জন্য নাকি তার মায়ের জন্য, নাকি নুহা নামের সেই বাচ্চাটার জন্য। সবাই পরিস্থিতির শিকার।